মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আমি যাদের দেখছস, আমার তো ইচ্ছা করছে দৌড়ে গিয়ে যাই। কেন গেল না জানাস? কেন জনাব? গেলে তো জানতে পারবো না কই গেল কি করলো, বুঝছিস না? গেলে মামার বাসায় গেছে, পরে এখানে আবার কর দিয়ে পুলিশে গেছে, ধরে লেগে যাবে, ওই লেগে যাই। কথা হইলো আমি জায়গা দেখলাম, তুই কি তারপর দেখছস? লেট মি চেক। তোমার ঘরের আন্ডা চেক করবা, চেক করে তুমি বের করবা যা দেখছো। হ্যাঁ বেটা, তোর কি চেক করবি তুই? মাথা ভিতরে মেমোরি কার্ডের ভিতরে রাখছস না ফাঁসি? দেখছি হলো এই বাসার ভিতরে ঢুকছে। এই বাসা কার বাসা? ওর মামার বাসা। আসছে কই থেকে? আনার লাগে কথা বললা। তাহলে এখন থেকে তোর কাজ কি? কাজ কাজ আপনার কোনো কাজ নাই তো। আপনি খালি গায়ে হাওয়া লাগায় ঘুরবেন আর বাতাস খাইবেন, আর মাস শেষে গইনা গইনা বেতনটা নিয়ে যাবেন আর সিনেমা দেখবেন বসুন্ধরার ভিতরে, তাই না? শোন, এখন থেকে তোর কাজ হইল এই যে আমার বউ সেজে আসছে, ওই কই যায়, কি করে, কি খায়, কার লগে কথা কয়, কেমনে কথা কয়, কি পিন্দা বাইরে, কি পিন্দা বাসায় ঢুকে, কোন কোন জায়গায়, কোন কোন চিপায়, কোন কোন যানবাহনে কিভাবে যায়। যেমন আজকে আন্নার লয়ে কথা কইছে, এগুলা কি করবি? ফলো করবি। কি করবি বল? জনাব, উনি কোথায়? আরামজাদা উনি আবার কি রে? হে বেডি বল। হেই বেডি, কোন জায়গায় যায়, কি করে, কি খায়, কোত্থেকে বের হচ্ছে, কোথায় যাচ্ছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খ ডেটাবেস আমি আপনার কাছে। পুঙ্খানুপুঙ্খানু হয় না। তুই এখন থেকে দৈনিক সকালে আমার সঙ্গে ভুল কথাবার্তা বলবি না। পুঙ্খানুপুঙ্খানু বাসা প্র্যাকটিস করবি, আর কথা বাসায় করার দ্বারা লাগবে না। এই বাসার আশেপাশে থাকবি, হাঁটবি, আর পুঙ্খানুপুঙ্খ, কি পুঙ্খানুপুঙ্খ, পুঙ্খানুপুঙ্খ ভাবে, হ্যাঁ পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু অবজারভেশন করবি। কি করবি? সবকিছু অবজারভেশন করব। অবজারভেশন অবজারভেশন করবি, আর এই যে এই উচ্চারণটা ঠিক করবি, আর আমার ফোন করে জানাবি। জি, আমি কি এই আমার ডিউটি কি এখন থেকে শুরু করব? এই মুহূর্ত থেকে শুরু। আর হলো এই 10 টাকা রাখ, শোনো, ঘুম আসলে চুইংগাম চাপাবি 5টা কিন না, তাহলে ঘুম যাইব। জি জানো।
ঘটনা ঘটিয়ে দিলি? একবারও জানালিও না। আমি নিজেই তো জানি না হুট করে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবো। তোর ভেতরে আসলে অনেক চেঞ্জেস এসেছে। আমি যে ইসাককে চিনি সেই ইসাকের সাথে তো এখন তোকে মেলাতেই পারছি না। তো এত চেঞ্জেস কি করে এলো? তোর সেলফ রিয়েলাইজেশন হয়েছে নাকি এর ব্যাপারে তোর বউয়ের অনেক বড় হাত আছে? সব হাত আমার বউয়েরই। ও আমাকে প্রথমে সেলফ রিয়েলাইজেশন দিয়েছে, তারপরে আমি নিজে নিজে পরিবর্তন হয়েছি। ইসাক থেকে ইশক হয়ে গিয়েছে। ইশক? এটা কি তোর নতুন নিকনেম? তোর বউ তোকে আদর করে ডাকে? আর না, আমি দুষ্টুমি করে নাম দিয়েছি ইশক। তুই চাইলেও ডাকতে পারিস। থাক, ওই নামটা তোর বউয়ের জন্যই তোলা থাক। এখন বল, পুরো ঘটনাটা কিভাবে ঘটলো পুরোটা আমাকে খুলে বল। ইন এ জেনারেল ওয়ে, যেরকম হয়, ভেরি টিপিক্যাল ওয়েতে। প্রথমে বন্ধুত্ব, তারপরে ভালো লাগা, তারপরে ভালোবাসা, একজন আরেকজনকে ভালোবাসা কিন্তু বলতে না পারা। শেষমেশ আসলে এন্ডিংটা খুব সিনেমেটিক। রেল স্টেশনে পুরো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের মতো। ও বাড়ি চলে যাচ্ছে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি গিয়েছি রেল স্টেশনে ওকে সি অফ করতে। ও আমাকে কিছু বলতে পারছে না, আমিও ওকে কিছু বলতে পারছি না। ট্রেনও চলে আসার সময় হচ্ছে। হঠাৎ করে ট্রেনটা চলে গেল, ও আমাকে বলে ফেললো, আমি ওকে বলে ফেললাম, তারপর ওকে নিয়ে সরাসরি বাসে চলে আসলাম। আসলে রে, অনেক সিনেম্যাটিক। তো এটারই বোধহয় প্রয়োজন ছিল, না হলে তুই যে স্লো মোশনের জীবনটা চালাচ্ছিলি, আজকে এত পরিবর্তন সম্ভব হতো? এই ধাক্কাটা তোর জীবনে দরকার ছিল। তোর বউ কখন আসবে? ও তো অফিসে, সেটা শেষ করে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। অপেক্ষায় থাকলাম, কি বউ বিয়ে করে নিয়ে আসলে সেটা দেখতে হবে না? শত হলেও আমি বড় বোন। ভাই ভাই ভাই, এই যে এই মেয়েটা, হ্যাঁ মেয়েটা দেখতে এই যে সুন্দর মেয়েটা, চুলগুলো লম্বা লম্বা, এই যে গালে একটা চুল পরে, এই মেয়েটাকে আপনারা দেখেছেন? দেখতো চিনো কেন ভাই? মেয়েটাকে আমার খুব দরকার ভাই। মেয়েটা মানে আমার খুবই মানে লাগবে আর কি, খুব একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য লাগবে। এই মেয়েটা কোথায় থাকে, কি করে, পুঙ্খানুপুঙ্খ ডেটা আমার লাগবে। আমাকে আমাকে দেখেছেন? কিসের জন্য লাগবে স্যার? কিসের লাগবে ভাই? কিসের জন্য? লাগবে, সেটা একটা গোপন কাজ, এটা তো আপনাকে বলা যাবে না ভাইয়া। একটা গোপন একটা কাজের জন্য লাগবে, এটা তো গোপন কাজের জন্য লাগবে ভাই? ভাই আপনারা বুঝতে চেষ্টা করেন, আপনারা বুঝতে চেষ্টা কিরে, নতুন সংসার হয়েছে, নতুন বাবা, নতুন মা, সবাইকে পেয়ে তুই আমাদের ভুলে গেলি একবারে? এভাবে বলছো কেন বাবা? আমি তো খোঁজ নেই। আমি পারভেজের সাথে ফোনে কথা বলি, ইসাকের সাথে কথা বলি, খোঁজ তো প্রতিদিনই নেই বাবা। হ্যাঁ জানি তো, রোজ ফোন করে পারভেজের সাথে কথা বলিস, ইসাকের সাথে কথা বলিস, কিন্তু এ বাড়িতে যে একটা বয়স্ক বালক আছে তার সাথে কেউ কথা বলে না। তো ওদেরকে ফোন করে কি আর আমি ওদের খোঁজ নেই?
তোমার খোঁজই তো নেই। তাতে কি? তুই জানিস না, তোর কণ্ঠস্বর কোনোদিন না শুনলে আমার সে দিনটা একটা বছরের মতন হয়ে যায়, কাটতেই চায় না। অবশ্য আমি জানি যে তোর নতুন সংসার, নতুন ব্যস্ততা, আর তার উপরেও আরেকটা বিষয় আছে, ওখানে তো তোর আরেকটা বাবা আছে, মা আছেন। এখনকার এই বুড়ো বাপটার কথা মনে পড়বে তোর? আসলে হয়েছে কি, তুই চলে যাওয়ার পর একটার পর একটা এত বড় বিপর্যয় আমাদের নেমে আসছে। আসলে তুই থাকতে তো সব সুন্দর করে সামাল দিতি। আমি কখনো ওই সাংসারিক এসব ঝামেলা অনুভবই করিনি, কিন্তু এখন আমি একা সামলে উঠতে পারছি না। খুব খারাপ লাগে। লিপিটা এত বড় একটা ভুল করলো, হয়তো তুই থাকলে এরকম সে করতো না। বাবা, যা ঘটার তা তো ঘটেই গেছে। তুমি আমি চাইলেই কি আর সেই সময়টা ফিরিয়ে আনতে পারবো? বা যা ক্ষতি হয়ে গেছে সেটা কি আর ঠিক করা সম্ভব? কিন্তু বাবা, তুমি তুমি কেন ভেঙে পড়ছো? কি হয়ে গেছে সেটা নিয়ে তুমি যদি আপসেটই থাকো তাহলে তো চলবে না। তোমার বরং তোমার শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের মেয়েটাকে আমরা আবার ফিরে পেয়েছি। এর চেয়ে আরো কত বড় অঘটন যে ঘটে যেতে পারতো, তাই না বাবা? তুই ঠিকই বলেছিস, হয়তো আরো অনেক বড় অঘটন ঘটতে পারতো। তার চেয়ে তো এই অন্তত ভালো যে আমার মেয়ে আমার কাছে ফিরে এসছে। আমি আল্লাহর দরবারে অবশ্যই শুকরিয়া আদায় করি। কিন্তু হয়েছে কি মা, এই শরীরের একটা অর্গান যদি সাময়িক সময়ের জন্য কাজ না করে বা ত্রুটিপূর্ণ হয়ে যায়, তখন না পুরো শরীরটাই কেমন যেন একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। আর সেই অস্বস্তিকর সময়টা পার করতে যে কি কষ্ট, সেটা তো কেন বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি বাবা, কিন্তু শরীরের একটা অঙ্গ যদি রোগে আক্রান্ত হয় তাকে কি তুমি কেটে ফেলে দেবে? তুমি তাকে সময় দেবে না ঠিক হবার? আমার মনে হয় ও যে ভুলটা করেছে সেটা থেকে ওর শিক্ষা নেওয়া উচিত। আর সে ব্যাপারে না আমাদের সবার সাপোর্ট ওর লাগবে। ও ভুল করেছে বলে আমরা যদি সারাক্ষণ ওকে কথা শোনাই তাহলে তো বাচ্চা মানুষ আরো অনেক বড় ভুল করে বসতে পারে, সুইসাইডাল অ্যাটেম্পটও তো নিতে পারে। না না বাবা, আমাদের অনেক বুঝে শুনে এখন ওকে সামলাতে হবে। ঠিকই বলেছিস তুই, অনেক মেন্টাল সাপোর্ট দিতে হবে সবাইকে। পরিবারের প্রধান হিসাবে এটা তো আমার দায়িত্ব, কিন্তু এত সাপোর্ট দিতে দিতে আমি কবে যে কখন যে সাপোর্টলেস হয়ে গিয়েছি আমি নিজেও জানি। কেন এভাবে বলছো বাবা? কে বলেছে তোমার সাপোর্ট নেই? আমি আছি না? আমি এই বাড়িতে থাকি না তো কি হয়েছে? আমি সব সময় তোমার পাশে আছি। আমি জানি রে মা, সেটাই তো আমার শক্তি। আচ্ছা থাক, এই বিষয়গুলো থাক। তুমি তুমি চা খাবে বাবা? কতদিন আমার হাতে চা খাও না? খাওয়াবি? ইলিয়াস কাঞ্চন, জনাব, এটা কি হইলো বলেন তো আপনি আমারে? কি হয়েছে জনাব? আমার 32-33 বছরের জীবনে আমি কোনোদিন মানুষের দৌড়ানি খাইনি। আজকে কেন খেলাম বলতো? জি জনাব, আমার কারণে হয়েছে জনাব, কিন্তু আমি অপরাধী না জনাব। তারপরেও আপনি বলবেন আমি অপরাধী, তাই আমিও স্বীকার করছি আমার দোষে খেয়েছেন জনাব। না, তোমার তো কোনো দোষ নাই, সব দোষ তো আমার। আমার সবচেয়ে বড় দোষ, এর একটা গুরুত্বপূর্ণ কাজে তোর মতো ছাগলটা আমি সঙ্গে নিয়েছিলাম। তুমি এই যে আবল তাবল প্রশ্ন করলা,
এই মেয়েরা চিনে কিনা, কয়দিন যাবত, কি আবল তাবল এগুলা, মেয়ের বয়স কি, মেয়ের বাচ্চা কয়জন, মহিলার বাপের নাম কি, মহিলা সুন্দর বান্দর কি, কয়টা বিয়ে হয়েছে আগে, এগুলো মানুষের জিগায়। দুঃখজনক জনাব, এটা আমার ভুল হয়ে গেছে। ভবিষ্যতে এরকম আর হবে না জনাব। আর ভবিষ্যৎ তুই বাঁচা থাকলে না, তোর জন্য যে আমি এরকম অপমানিত হইলাম, আমি তো কোনোদিন এরকম অপমানিত হই নাই রে। আমার সারাটা শরীর জ্বলতাছে পড়তাছে রে, এর লেগে তোর লেগে খোলা মাঠে শুয়ে আছি, বুঝছস? জনাব, এটা আমার ভুল হয়ে গেছে, দুঃখজনক জনাব। আপনি যাহা করবেন আমি মাথা পেতে নিব। আমি তোরা মায়েরা ফেলাতে ইচ্ছা করতেছি, তোর মায়েরা ফেলাই আমি। জনাব, মেরে তো কোনো লাভ হবে না জনাব, বরং আপনি আমার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে ফেলেন জনাব। তোর গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বেচুন? এই বেটা, তুই তো আন্ডার ওয়েট হবি, ডাক্তার তোর কিডনি গুর্দা ফ্যাপসা এগুলো কিছুই নেব না। ইলিয়াস কাঞ্চন, জনাব, আমার কিচ্ছু ভালো লাগতেছে না রে, তোর কারণে আমার এত কথা শুনতে হইলো, এত কিছু করতে হইলো। তোরে আমার ইচ্ছা করতেছে জানো, গলা টিপটা শুয়ার এখানে কবরস্থান বানায়া, কবর বানায়া তোর নামে একটা মাজার বানাই। জনাব, সেই মাজারের নাম হইবে ভুলা মাজার, সেটার নাম হইবে ভুলা মাজার। ভুলা মাজার। বাবার বাসায়, সেই ঠিকানাটা তো পরিবর্তন হয়নি। ওকে, চলে আয়। আন্টি, আন্টি কি ব্যাপার বলেন তো, আপনি এখনো ফ্রেশ হননি? ও, সবার এত কথা জমে আছে, কথা বলতে বলতেই সময়টা চলে গেল। আমি সে কখন থেকে ভাবছি যে কাজ থেকে একটু ফ্রি হব, আপনার সাথে এসে একটু আড্ডা মারবো, সময়টাই পাচ্ছি না। আচ্ছা বলেন তো, শ্বশুরবাড়ির গল্প করেন আমাকে, কি অবস্থা, সবাই কেমন কেমন লাগছে? ভালোই লাগছে। শ্বশুরবাড়ির গল্প আর কি বলবো। তা ঠিক, আপনি তো অনেক লাকি, আপনার শ্বশুর আছে, শাশুড়ি আছে। দেখেন না আমার কত ব্যাড লাক, কেউ নাই। যারা আছে তারা তো কেউ আমাকে পছন্দই করে না। আচ্ছা বলুন তো, আপনার যে ননদ দেবর, এরা কি আমাদের লিপি পারভেজ ইসাকের মতো সারাক্ষণ আপনার পেছনে লেগে থাকে? আমার চোখে তো ওরা সবাই সমান, সবাই ছোট না। তা ঠিক। তবে কি জানেন, আমি একটা জিনিস চিন্তা করলাম যে একদিক দিয়ে অনেক ভালো হয়েছে যে আপনার বিয়েটা এই কেলেঙ্কারির আগে হয়ে গেছে। লিপি যা কেলেঙ্কারিটা করলো, নাহলে তাও আপনার কোনো ভালো বিয়ের প্রপোজালই আসতো না। কি হতো তখন বলেন তো? আমি জানি চাচি, আপনি বুঝবেন। ওর তো আসলে এখন একটু সময় প্রয়োজন, সেই সময়টা ওকে দিন। আমি তো সময় দিচ্ছি, বুঝছেন? তো অবশ্য শুধু কমপ্লেন করে লাভ নাই, আগের চাইতে অনেকটা ভালো হয়ে গেছে। আমি দেখছি ইদানিং আমাকে হেল্প টেল্প করে কাজে। কি করবে বলেন, ছ্যাঁকা খেয়ে ফিরে আসছে, এখন তো একটু ভালো হয়ে থাকতেই হবে, তাই না? আন্টি আপনি কি মাইন্ড করছেন না আমি আবার কমপ্লেন করা শুরু করেছি? আচ্ছা বাদ দেন, শোনেন আপনি আছেন কদিন এখানে? কয়দিন বুঝতে পারছি না, মাত্র তো এলাম। আর বাবা অনেক কমপ্লেন করছিল আমি নাকি খোঁজই নেই না তার। অ্যাটলিস্ট 2 দিন মনে হয় থাকতে হবে। 2 দিন? না মানে মাত্র 2 দিন? আমি তো ভাবতেছি আপনাকে 1 সপ্তাহ আমি রাখবো এখানে। আমি 1 সপ্তাহ রাখবো, রান্না বান্না করে আমি খাওয়াবো, কিন্তু হ্যাঁ ক্লিনের ব্যাপারটা পুরো আপনার উপরে। আপনি খুব সুন্দর করে বাসা ক্লিন করে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। এখন যান, আপনি যান, ফ্রেশ হন, তাড়াতাড়ি যান, ফ্রেশ হন, তারপর আমরা আবার গল্প করবো, হ্যাঁ?